এই মুহূর্তে আমি মোটামুটিভাবে কনফিডেন্টলি বলতে পারি যে শহীদ পরিবারের কাছে পিলখানা নিয়ে যে পরিমাণে রিসোর্সেস আছে সেটা হয়তো বা এখন পর্যন্ত প্রিলিমিনারিলি আপনাদের কমিশনের কাছেও নেই। এবং আমরা কিন্তু অত্যন্ত স্ট্রং। আমাদের যে আন্টিরা আছে, আমাদের যারা মায়েরা আছে, আপনারা সোলজার হতে পারেন কিন্তু তারা কিন্তু হাফ সোলজার। তারা যেভাবে করে আমাদেরকে মানুষ করেছে, ইট ইজ আনবিলিভেবল এবং ইট ইজ আনথিঙ্কেবল। এবং এই কারণে কোনোভাবেই কোনো ভেস্টেড গ্রুপ আমাদের কোনো ধরনের অ্যাডভান্টেজ নিবে সেটা কিন্তু আমরা হতে দিব না, এটা কখনো আমরা দিইও নাই। এবং আমরা স্ট্রং এই কারণে বলছি যে আমরা শহীদ পরিবারের বক্তব্য কিন্তু কোনোদিনও চেঞ্জ হয় নাই। আমরা বক্তব্য দিতাম, আমরা সবসময় যারা দোষারোপ করার তাদেরকে দোষারোপ করতাম, আমাদের মিডিয়াতে প্রচার হতো না, সেটা আমাদের সমস্যা না। আমাদের কিন্তু বক্তব্য কখনো চেঞ্জ হয়নি। এরা চেঞ্জ হয়েছে, রেজিম চেঞ্জ হয়েছে বলে এখন কমিশন গঠন করা হচ্ছে। এখন অনেক অফিসাররা, রিটায়ার্ড অফিসাররা আমাদের কাছে আসেন এবং আমাদের সহযোগিতা করতে চান। কিন্তু যে দুঃসময় আমরা পার করেছি সেই সময় কিন্তু আমরা ঠিকই কথা বলেছি এবং উই ওয়ার অ্যাকচুয়ালি ভেরি স্ট্রং। এবং আমরা কতটুকুন স্ট্রং হলে দেখেন, আপনারা যখন প্রথমবারের মতন আত্মপ্রকাশ করলেন মিডিয়ার সামনে, আপনারা বুঝতে পেরেছেন যে এটার ইন্টিগ্রিটিটা কত বড় এবং এটার রিস্ক কত বড়। তো যার কারণে কমিশন যখন প্রথম আত্মপ্রকাশ করলো তখন কিন্তু কমিশনের প্রথম আপনাদের যেই প্রেস ব্রিফিং ছিল সেখানে আপনারা আপনাদের সিকিউরিটি কনসার্নের কথা বলেছেন, যে আপনারা সিকিউরিটি আপনাদের এবং আপনাদের পরিবারের এটা নিয়ে কনসার্ন। তাহলে শহীদ পরিবারের কি হবে? শহীদ পরিবারের আমরা তো একেবারে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল পর্যন্ত চলে গেলাম, আদালতে মামলা দায়ের করলাম আমরা, তো আমাদের সিকিউরিটির কি হবে? এই জিনিসটা কিন্তু আপনাদের চিন্তা করার বিষয় ছিল। কারণ আপনারা জানেন যে যথেষ্ট ডেঞ্জারাস একটা জায়গায়, এবং 16 বছর কিন্তু আমরা এই জায়গা থেকেই মানে করে এসেছি, এই জায়গায় পেরিয়ে এসেছি। এই জিনিসগুলো অ্যাকনলেজ করাটা আমার মনে হয় এটা অত্যন্ত জরুরি কমিশনের জন্য। এবং এই পিলখানা রিলেটেড যত ন্যারেটিভস, কাউন্টার ন্যারেটিভস, যত ভিউ পয়েন্টস, পলিটিক্যাল, সোশ্যাল, যেটাই বলেন না কেন, আমরা কিন্তু সবগুলো নিয়ে অত্যন্ত অবগত। ইনফ্যাক্ট আমরা আপনাদেরকে অত্যন্তভাবে সাহায্য করতে চাই। আইনগতভাবে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে, যার কারণে হয়তো ডাইরেক্টলি সাহায্য করতে পারবো না, কিন্তু যেভাবেই সহযোগিতার প্রয়োজন হবে আমাদেরকে বলবেন এবং আমরা এগিয়ে আসব। যাদের কাস্টোডিয়াল ডেথ হয়েছে, খুব অদ্ভুতভাবে কাস্টোডিয়াল ডেথ হয়েছে, এবং এই বিষয় নিয়ে হয়তোবা একটা ইনভেস্টিগেশন, আপনাদের ইনভেস্টিগেশন টিম কথা বলবে। এবং এটাও সত্য যে অনেক হয়তোবা নিরপরাধ মিডিয়া সদস্য আছে যারা আসলে অপরাধ করেনি, তবুও তারা ইমপ্রেজেন্ট। তবে এটা ঢালাওভাবে বলাটা যে না তারা সকলেই নিরপরাধ, এটা বোধহয় ঠিক হবে না। কারণ সেই মুহূর্তে আপনি শুধু পিলখানার কথা যদি চিন্তা করেন, 8 থেকে 9,000 সৈনিক যদি থাকে, একমাত্র সুবেদার মেজর নুরুল ইসলাম ছাড়া একটা মানুষ তো প্রতিবাদ করলো না আমাদের বাবার হত্যার সময়। তখন তারা যদি প্রতিবাদ করতো, এতগুলো অফিসার তো আসলে নৃশংসভাবে হত্যাকাণ্ডে মারা যেত না। তো যার কারণে দেখা যাচ্ছে এই পপুলিস্ট ডিমান্ডের পেছনে আমি আশা করব যে এই কমিশন এর পেছনে যাবে না, কারণ আমরা এটা লক্ষ্য করেছি যে এই সরকারে পপুলিস্ট ডিমান্ডের উপরে কাজ করে। তো যার কারণে হই হই করে অনেক লোক মিলে বলল, এবং অনেকগুলো নিরপরাধ নিরপরাধ সেজে অনেকগুলো আসলে যারা সাজাপ্রাপ্ত, তারা আসলে যারা দোষী, তারাও আসলে ছাড় পেয়ে গেল, সেটা কিন্তু আসলে মেনে নেওয়া হবে না। জেনেভা কনভেনশনের 36 নম্বর আর্টিকেলে বলা আছে যে যুদ্ধের সময়ও ডাক্তার বা মেডিকেল পার্সোনালকে মারা যাবে না। আমার বাবা বারবার করে তার নিজের ডাক্তার পরিচয় দেওয়ার সত্ত্বেও তাকে খুব নৃশংসভাবে মেরে ফেলা হয়, তাকে ঠেকিয়ে গুলি করা হয়। এবং আমার বাবার সাথে আরো 3 জন ডাক্তার ছিলেন, মোট 4 জন ডাক্তারকে মেরে ফেলা হয়। কারণ সেদিন সবার পরিচয় ছিল যে তারা আর্মি অফিসার। শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ডের কারণে তাদেরকে মেরে ফেলা হয়েছে। জেনেভা কনভেনশন কখনো ভায়োলেট করা হয় না। ইতিহাসে আপনারা এখন জেনে থাকবেন যে ইসরায়েলি আর্মি গাজাতে ডাক্তার মারছে, তাদেরকে অত্যাচার করছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে। আজকে থেকে 16 বছর আগে কি আমরা ইসরায়েলি আর্মির চাইতে বেশি খারাপ ছিলাম? আমরা কি তাদের চাইতেও বড় অমানুষ ছিলাম? যারা খুন করেছিল আমার বাবাকে, তারা হিন্দিতে কথা বলে নাই, তারা বাঙালি ছিল, তারা বাংলাদেশি ছিল, তারা রক্ত মাংসের মানুষ ছিল। তারা তাদের দেশের, তাদের জাতির একজন ভাইকে, একজন মানুষকে তারা মেরে ফেলেছে। আমরা এই কয়দিন অনেকদিন ধরে আমরা কথা বলে যাচ্ছি, এবং আমরা আমাদের বুকে অনেক ভয় নিয়ে আমরা কথা বলে থাকি। কারণ আমাদের ভয়ের চাইতে আমাদের কষ্টটা অনেক বেশি। কারণ আমি যখন মনে করি যে আমি ভয় পাচ্ছি, তখন আমার মনে হয় যে আমার বাবা, যিনি অসহায়ভাবে মারা গেছেন, যার মুখে পানি দেওয়ার একটা মানুষ ছিল না,
তিনি যে রাস্তায় পড়েছিলেন সন্ধ্যা পর্যন্ত, গণকবরে তাকে পাওয়া যায়, তার জন্য কি আমি না কথা বললে কে কথা বলবে? আজকে এটার জন্য আমার সিকিউরিটি হ্যাম্পার্ড হতেই পারে, কিন্তু আমরা কেউ বসে থাকতে পারি না। বাসায় আমরা সবাই কথা বলছি, এবং আমাদের ভয়টা আরো বেশি কেন জানেন? আপনাদের এখানে আপনারা কয়জন আছেন যাদেরকে বাসা থেকে টেনে হেঁচড়ে এক কাপড়ে বের করে আনা হয়েছে? আমরা শহীদ পরিবাররা যখন কথা বলি, আমাদের কথাগুলো সম্প্রচার করা হয় নাই গত 16 বছর ধরে, এখন হচ্ছে। এবং আমাদের দেশে একটা ট্রেন্ড আছে, এবং এটা আমরা এখনো দেখে থাকি, যে বিডিআর হত্যাকাণ্ড এটাকে আমরা সবসময় বলি ন্যাশনাল একটা কেস। এটা আসলে ন্যাশনাল না, এটা ইন্টারন্যাশনাল, কারণ এটা কিন্তু আমাদের দেশের বর্ডার ছাড়িয়ে গেছে। হ্যাঁ, এবং এখনো কিন্তু অনেক জায়গার অনেক ধরনের চাপের সম্মুখীন আপনারাও হবেন, এবং আমরাও জানি, এতটুকু বুদ্ধি আমাদের হয়েছে বোঝার মতো। কিন্তু আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এটা একটা ইউনিক কেস ইন দ্য সেন্স দ্যাট এখানে পারপেট্রেটর বা অপরাধীর নাম্বারটা অনেক বড়, এবং এখানে যারা ভিকটিম তাদের নাম্বারটা অনেক বড়, এবং যারা পারপেট্রেটর, যারা অপরাধী, তারা হচ্ছে একেবারে উচ্চবিত্ত রাজনীতিবিদ থেকে শুরু করে একেবারে যে সেখানে বসে গণকবরগুলো খুঁড়ছিল, যে ডিজির বাসায় গিয়ে হত্যাযজ্ঞ চালায়, এবং সেটা একজন ব্যক্তি ছিল না, একজন মানুষ ছিল না, এখানে কিন্তু সবাই অপরাধী। অমুক রাজনীতিবিদ, আমি তার বিপরীত রাজনীতি করি, আমি তার বিরোধী দল দেখে আমি সেই রাজনীতিবিদকেই ধরবো, কারণ আমার মনের ক্ষেত থেকে আমি কাজ করছি। বা আমি একজন আর্মি অফিসার, এটা আমাকে কষ্ট দেয় যে আরেকজন আর্মি অফিসার হয়ে সে কিভাবে বিচার বিভাগের সাথে সে ইন্টারফেয়ার করে, যেখানে তার নিজের ভাইরা মারা গেছে, এই পার্সোনাল ক্ষেত থেকে, এবং অমুক গরিব তাই তাকে আমি ছেড়ে দেই, এই ধরনের বায়াস থেকে যেন উপরে উঠে তদন্ত কমিটির, আমাদের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। আমার হাজবেন্ডের ডেড বডিটা এখন পর্যন্ত আইডেন্টিফাই করা হয় নাই। আমার কাছে 3টা ডেথ সার্টিফিকেট রয়েছে, আমার কাছে 4টা ডেথ সার্টিফিকেট ছিল। আমার বাসায় 20 অথবা 21 সেপ্টেম্বর চুরি হয়ে যায়। আমি 2 দিন বাসায় ছিলাম না। আমি বর্তমানে যে বাসাটায় থাকি, আমার এই বাসা থেকে কোনো দামি জিনিসপত্র চুরি হয়নি। আমি যে প্লট কিনেছিলাম টাকা দিয়ে, সেটার মানি রিসিট, এবং আমি যতগুলো জায়গায় চাকরি করেছি সেগুলোর কাগজপত্র, এবং আমার হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেটগুলো সম্পূর্ণ চুরি হয়ে যায়। আমি এগুলোর একাধিক ফটোকপি রেখেছিলাম, যেগুলো আমি নিয়ে আসছি। আমার একটা জিনিস বলার আছে, একটা মানুষের একটাই বডি থাকে, সেখানে আমাকে এখানে যতগুলো ডেথ সার্টিফিকেট আছে সেগুলো দেখানো হয়েছে। একটা 27 তারিখে রিসিভ করা হয়েছে, 27 ফেব্রুয়ারি 2009, একটা 28 ফেব্রুয়ারি রিসিভ করা হয়েছে। আর যে এগুলোতে একাধিকবার ডিএনএ করে যেগুলো দেওয়া হয়েছে, তখন বলা হয়েছে আগেরগুলো পুড়িয়ে ফেলবেন, এটা বলেছিল ওয়েলফেয়ারের মেজর তারেক। তো আমার এখন পর্যন্ত এটা একটা আমার কাছে রহস্য থেকে গেছে যে আমার হাজব্যান্ডের ডেড বডিটা কেন দেওয়া হয়নি, বা আমাকে 654 নাম্বার যে কবরটা দেওয়া হয়েছে আমার হাজব্যান্ডের ডেড বডি বলে, সেখানে আছে 5 ফিট 5 ইঞ্চি হাইটের 47 বছরের একজনের ডেড বডি, যেখানে আমার হাজব্যান্ডের এইজ ছিল 25 ফেব্রুয়ারি 2009-এ 28 বছর 5 মাস 25 দিন, তার হাইট ছিল 5 ফিট 11.5 ইঞ্চি। তো আমি বর্তমান সেনাপ্রধানের কাছে অনুরোধ রেখেছিলাম, আমার সাথে উনি একবার যদি দেখা করতেন, আমি ওনাকে এগুলো ভাঙিয়ে বলতাম, আমার কখনো মিডিয়াতে সেগুলো বলার প্রয়োজন হতো না। কিন্তু আনফর্চুনেটলি উনি আমাকে 6 আগস্ট থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেননি। আমি এটার আংশিক পরিমাণ প্রেস ক্লাবে একটা মিডিয়াতে বলাতে আমাকে ডেকে পাঠানো হয়, এবং বলা হয় যে আমাকে সব কিছু দিয়ে দেওয়া হবে, আমার এ পর্যন্ত যা কিছু পাইনি আমাকে সব দেওয়া হবে, আমি যেন মুখটা বন্ধ রাখি। আমি সেটা ডিনাই করি, আমি যাই নাই। তো আমার কথা হচ্ছে, এখন যদি এত উপর মহলের মানুষগুলা বসে থাকে, আমরা বিচার না পাই, আমরা কোন জায়গায় বিচার পাবো? এবং আমি আজকে মিডিয়াতে এই কথাগুলো বলছি, আমি জানি এগুলো কাট করা হবে, এগুলো দেওয়া হবে না, কারণ আমি আরও ইন্টারভিউতে বলেছি, ওগুলো আজ পর্যন্ত কোথাও প্রচার হয়নি। তো আমার বলার এটাই যে স্বাধীন তদন্ত কমিশন যদি স্বাধীন না হয়, আর উপর মহলে যদি উপরের ব্যক্তিরা বসে থাকে, শেখ হাসিনার আমলের মতো যদি এখন পর্যন্ত সব কিছু হয়, তাহলে আমাদের তো বিচারের আসলে প্রয়োজনই নাই। এই ধরনের 16 বছর ধরে আমরা যা দেখে আসছি, আমরা তো তাই পাবো। আমরা আর কোনো নাটকের মধ্যে পড়তে চাই না। আমাদের এই পর্যন্ত আমরা যারা জুনিয়র ফ্যামিলি আছি, আমাদের বাচ্চারা এখন স্কুলের গণ্ডি পার হয়নি, এটা আপনারা কিন্তু কেউ জানেন না। আমরা কিন্তু কোনো কিছু চাচ্ছি না, আমরা বিচার চাচ্ছি সঠিকভাবে। বা আমাদের বাচ্চারা যারা স্কুলের গণ্ডি পার হয়নি, তারা এখন পর্যন্ত, সামনে তাদের কলেজ আছে, তাদের ইউনিভার্সিটি লাইফ আছে। আমার ছেলেকে
আইএসএসবি থেকে বাদ দেওয়া হয়েছে, যেখানে তার ক্যাডেট কলেজ চ্যালেঞ্জ করেছে যে কেন আমার ছেলেকে বাদ দেওয়া হয়েছে। কোয়ালিফাইড ছেলেগুলোর মধ্যে আমার ছেলে একজন ছিল। এটাই হলো ফ্যাক্ট। এবং আমার বাসার নিচে 5টা লোক, হিন্দি ভাষায় কথা বলার লোক দাঁড়ানো ছিল। 9 সেপ্টেম্বর আমি ধরি এবং ধরার পর আমি পরিষদে তাদেরকে পাঠাই। আমার আশপাশে রিক্সাওয়ালা এবং দারোয়ান মিলে প্রমাণ আছে। তারপরে আমাকে পরিষদ থেকে বলা হয় আমার মানসিক চিকিৎসা করানোর জন্য। আমি তো সিএমএইচে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখনও চিকিৎসা পাই, কিন্তু সেই দারোয়ানরা তো এখনও চিকিৎসা পান না, তাই না? তা আমার কথা হচ্ছে তাদের চিকিৎসা করা হোক, তারাও যখন আমার মতো হিন্দি ভাষা শুনতে পায়। আমি পিলখানায় আমাকে যে রুমটা থেকে ধরে নিয়ে যায়, আমি ছায়ানীরের একটা বাসা, ছায়ানীর নামক একটা বাসায় ছিলাম। সেই বাসাতে ধরে নিয়ে যাওয়ার সময় একজন সার্ভিং অফিসার ছিল, আমি তাকে পরে চিনতে পেরেছি, যেটা আমি এখন বলতে পারছি। তার নাম মেজর মোকারম। সে এখন মিরপুর ডিওএইচএসে শপিং কমপ্লেক্সে এভিনিউ গার্ডেন তার বিজনেস। সে বিজনেস করছে এত সুন্দরভাবে, আমরা সার্ভাইভ করতে পারি না। আমার পেনশন না আসলে আমি চলতে পারি না। ওগুলো আমি বলবো না। আমি 16 বছর ধরে যেখানে আমি প্রাইভেট জব করেছি, সেখানে সেই কোম্পানিকে বলে দেওয়া হয়েছে তাদের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হবে আমাকে যদি রাখা হয়। আর আর্মির কোথাও আমি চাকরি পাইনি, না রাওয়ায় না কোথাও, কেউ আমাকে কোনো হেল্প করেনি, নো ওয়ান। কিন্তু আমাদের কথা কেউ শুনবে না, বিকজ আমরা জুনিয়র ফ্যামিলি, সব জায়গায় ডিসক্রিমিনেশন হয়েছে। আমার 654 নম্বর কবরের সামনে গিয়ে নাটক করতে তো ভালো লাগে না। আমি এইটাই তো শুধু বর্তমান সেনাপ্রধানের সাথে কথা বলতে চেয়েছিলাম যে আমাকে একটা সত্যিকারের ডেথ সার্টিফিকেট দেন। আমাকে মুখ বন্ধ করার জন্য সব দিয়ে দিবে। এখন আমার মুখ বন্ধের দরকার নাই, আমি সত্যি বলতে বলতে মরতে চাই। কিন্তু আমার বাচ্চাদের লাইফটা এখন কি, আমার একটা বাচ্চা আছে ক্যাডেট কলেজে, আমি জানি না ওর সাথে কি করবে। কারণ আমি যতবার একটা করে মুখ খুলেছি, আমার উপর দিয়ে আমার ছেলেটাকে বাদ দেওয়া হলো, একটা ছেলেকে। একটা ছেলের সাথে কি হবে আমি জানি না। আমি আপনাদের কাছে এই জিনিসটার জন্য সমাধান চাই। আমরা যারা একটু জুনিয়র লেভেলে আছি, মানে আমাদের হাজব্যান্ডরা যারা একটু জুনিয়র লেভেলে ছিলেন, হ্যাঁ, এই ঘটনার পরপর আমাদের বিভিন্নভাবে যে অনুদান দেওয়া হয়েছে বা বিভিন্নভাবে আমাদেরকে সহায়তা করা হয়েছে, এই নিয়ে আপনাদের মধ্যে অনেক ধরনের একটা রিউমারি বলবো যে আছে, যে আমরা অনেক কিছু পেয়ে গেছি। তো আমরা কতটুকু, কে কতটুকু পেয়েছি ভাই, এটার একটা সুষ্ঠু এবং একটা সঠিক প্রতিবেদন আমি চাই এটা প্রকাশিত হোক। কারণ আমরা অনেক কিছুর নামে অনেক কিছু পেয়েছি, এটা কিন্তু সব জায়গায় এটা প্রচারিত হয়েছে এতদিন। তো আরেকটা জিনিস যেটা, যে আমাদের যাদের 18 বছরের উপরে সার্ভিস ছিল ভাইদের, তাদেরকে দেওয়া হয়েছে প্লট, মিরপুর ডিওএইচএস সহ বিভিন্ন জায়গায় প্লট। আর আমরা যারা 18 বছরের নিচে আমাদের হাজব্যান্ডের সার্ভিস দেওয়ার ছিল, আমাদেরকে দেওয়া হয়েছে 2টা করে ফ্ল্যাট। ভাই এখানে একটু সবাই আমার কথাটি একটু করবেন। এটা আমার কাছে একটা প্রশ্ন, যে এটা কি অ্যাকচুয়ালি অনুদান ছিল, নাকি এটা আমাদের হাজব্যান্ডদের সার্ভিস এর উপর ডিপেন্ড করে এটা আমরা পেয়েছি? যদি এটা অনুদান হয়, বিডিআর বিদ্রোহে আমার প্রশ্ন, সবাই একই সাথে একই ঘটনায় একই কারণে একই জায়গায় একই দিনে মারা গেছেন, তাহলে কেন সেটা অনুদানটা সব পরিবারের ক্ষেত্রে সমান হয় নাই? কেন সেখানে সার্ভিসের একটা ব্যারিয়ার আছে? আর এটা যদি আমাদের হাজব্যান্ডদের সার্ভিসের উপর বেস করে, যে তাদের সার্ভিসের উপর বেস করে এটা দেওয়া হয়েছে, এটা এরকম হয়, তাহলে আমার যেটা 2টা ফ্ল্যাট, আমার হাজব্যান্ডের সার্ভিসের হয়েছিল 13 ইয়ার্স, আমার যে 2টা ফ্ল্যাট পাওয়ার কথা ছিল, এবং আমাদেরকে এটাও লিখে দেওয়া হয়েছিল, আমার কাছে যদিও সেই কাগজটা নেই, আমাদের অনেক ভাবিদের কাছে সেটা থাকতে পারে, ওখানে লেখা ছিল যে যদি কোনো কারণে আপনারা রিম্যারি করেন, ইন দ্যাট কেস এই ফ্ল্যাটগুলো আপনার নামে রেজিস্টার হবে না, এটা আপনার সন্তানের নামে ট্রান্সফার হবে। কোনো প্রবলেম ছিল না আমাদের, আমার সব কিছু আমার সন্তানের। আমার সন্তান এই ঘটনার 11 দিন পরে জন্ম হয়, ও কিন্তু ওর বাবাকে দেখেনি, ওর পুরো ফিউচার এখনো পড়ে আছে। আমার হাজব্যান্ড তো মারা যাওয়ার সময় কোনো কিছু রেখে যেতে পারেন নাই। আমার প্রশ্ন হচ্ছে, আমার বিয়ে করার কারণে 2013 সালে আমার পারিবারিকভাবে বিয়ে হয়, আমার বিয়ে করার কারণে কেন একটা ফ্ল্যাট কমপ্লিটলি বাদ যাবে? যদি সেটা আমার হাজব্যান্ডের সার্ভিস ইয়ার অনুযায়ী হয়, ওর ওয়ারিশ আমার সন্তান আছে, ওকে কেন সেই ফ্ল্যাটটা দেওয়া হয় নাই? এবং আমি তখন, যখন সেটা আমাকে জানানো হয় যে আপনি একটা ফ্ল্যাট পেয়েছেন, আমি তখন তৎকালীন যে সেনাপ্রধান, এটা 2015 সালের কথা বলছি, তৎকালীন সেনাপ্রধান ভাইয়ের কাছে আমি একটা সরাসরি চিঠি লিখেছিলাম। সেই চিঠিতে আমি উল্লেখ করার পরে আমাকে আর্মি হেডকোয়ার্টারে 2.5 ঘন্টা ধরে 3 জন ব্রিগেডিয়ার লেভেলের অফিসার, কারোর নাম আমার মনে নেই, আমাকে 2.5 ঘন্টা ধরে ওনারা কনভিন্স করার চেষ্টা করেছেন, বিকজ ওনারা জানতেন আমি মিডিয়াতে আছি, মিডিয়াতে এটা নিয়ে হয়তো বা পরবর্তীতে অনেক কিছু আমি করতে পারি। আমাকে বলেছেন আপনি লিখিতভাবে দিয়ে যাবেন যে আপনি এটা নিয়ে আর কোনোদিন কোনো কিছু বলবেন না, এবং আপনাদেরকে একটা দেওয়া হয়েছে, আপনার বিয়ে হয়েছে, আপনার দায়িত্ব এখন আপনার হাজব্যান্ডের, আপনার ছেলেকে আমরা একটা ফ্ল্যাট দিয়েছি।
ভাইদের কাছে আমার একটা প্রশ্ন, যদি সেটা অনুদান হয় আমি এখানে কোনো কথা বলবো না, তাহলে অনুদান কেন সবার সমান হলো না? সবাই কেন ফ্ল্যাট পেলেন না, বা সবাই কেন প্লট পেলেন না? দ্বিতীয়ত হচ্ছে, যদি সেটা আমার সার্ভিস ইয়ার অনুযায়ী হয়, আমার হাজবেন্ডের ওয়ারিশ, আমার সন্তান আছে, আমার সন্তানের পাওনাটা থেকে কেন তাকে বঞ্চিত করা হয়েছে? এই দুইটা প্রশ্ন ভাই আমি আপনাদের কাছে রেখে গেলাম।